হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে আগামীকালের মধ্যে সমঝোতায় না বসলে ইরানের বিদ্যুৎ ও ব্রিজ সমূহ গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এই বিষয়টি আজকে জানবো। ইরান যুদ্ধ আবার বাড়তে শুরু করেছে তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এই বিষয়টি জানবো আমরা, কী কী জিনিসের দাম বাড়লো। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো জরুরি প্রয়োজনে যে অর্থ প্রেরণ করতে হয় বিভিন্ন মানবতাবাদী সংগঠনের কাছে, এখানে অর্থ প্রেরণে এখন অনেক বড় বাধা, পাঠানোই যায় না। এই বিষয়টি কি, এবং আপনারা জানেন যে এখন বাংলাদেশে বন্যা হয়েছে এবং বন্যায় অনেকেই অর্থ প্রেরণ করতে চাচ্ছেন বিভিন্ন সংগঠনের কাছে, কিন্তু কোনো সুযোগ নেই। এই বিষয়টি আজকে আলোচনা করব। তারপরে আরেকটা বিষয় আছে, বাংলাদেশের শিক্ষার্থীরা আবার রাস্তায় নেমেছে শিক্ষামন্ত্রীর একটি উক্তিকে কেন্দ্র করে। এই বিষয়টি আজকে জানবো কি তিনি বলেছেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সিনেটর মিচ ম্যাকনেল। নভেম্বরের নির্বাচনে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ট্রাম্প। আর গাড়িতে ঢুকে আইসের যে অ্যারেস্টের যে অবস্থা এবং তারা যে অ্যারেস্ট করছিল এবং মানুষ হত্যার যে ব্যাপারটি এটা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এখন সাময়িকভাবে গাড়িতে ঢুকে গ্রেফতারের ব্যাপারে একটি সাময়িক নিষেধাজ্ঞা শুনতে পাচ্ছি আমরা হয়েছে। এই হলো আজকের বিষয়। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন আমাদের নাজমুল হাসান আছেন, আজকে থাকবেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, জনাব হাসান ফেরদৌস এবং শাহাবুদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা বাংলাদেশ মাল্টিকালচারাল ফাউন্ডেশন অফ মিশিগান। এই হচ্ছে আজকের অতিথি। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের, ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেল সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ মঙ্গলবার, জুলাই মাসের 14 তারিখ। গুরুত্বপূর্ণ হরমুজ জলপথে নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যখন লড়াই চলছে, প্রেসিডেন্ট ট্রাম্প আবার 360 ডিগ্রি ঘুরে গেলেন আর কি। তখন প্রেসিডেন্ট ট্রাম্প আজ মঙ্গলবার বলেছেন যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী কার্গো বা পণ্যবাহী জাহাজের উপর 20% ফি আরোপের দাবি তিনি আর তুলবেন না। গতকাল বলেছিলেন যে সবাই ফি 20% ফি দিতে হবে, কিন্তু আজকেই তিনি বললেন না, তার দিতে হবে না এবং এই দাবি তিনি তুলবেন না। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন যে উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর কাছ থেকে যে ফি আদায়ের আশা তিনি করেছিলেন, তার পরিবর্তে ওই দেশগুলো এখন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে ইনভেস্টমেন্ট করার কথা বলায় তাদের কাছ থেকে আর ফি আদায় করা হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প আরো লিখেছেন যে মধ্যপ্রাচ্যের নেতাদের সাথে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে যুক্তরাষ্ট্রের 20% রিইম্বার্সমেন্ট ফি বা ব্যয় ফেরত ফি এর পরিবর্তে বিভিন্ন উপসাগরীয় রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করবে। ইরানের বন্দর উপকূলীয় এলাকা দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ পুনরায় কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগেই এই অবস্থান পরিবর্তনে দেখা গেল, অর্থাৎ প্রেসিডেন্টকে ইউটার্ন নিতে দেখা গেল। তবে আজ নিউ ইয়র্ক সময় বিকেল 4টা থেকে সেই অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী এবং সেন্ট্রাল কমান্ড। গতকালই এই ঘোষণা দিয়েছিল যদিও। এছাড়া আজ মঙ্গলবার রাতে ইরানের উপর যুক্তরাষ্ট্রে আরেক দফা হামলা চালানোরও কথা ছিল। এর আগে গতকাল সোমবার ট্রাম্প সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত সহ মিত্র দেশগুলোর কাছে 20% ফি দাবি করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে এই প্রণালীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্র এই ফি ধার্য করার অধিকার রাখে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যামি কোনি ব্যারেট, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প মনোনয়ন দিয়েছিলেন, হাউস অব রিপ্রেজেন্টেটিভের একটি উপকমিটিকে বলেছেন যে তিনি এবং অন্যান্য ফেডারেল বিচারকদের বিরুদ্ধে হুমকির মাত্রা বর্তমানে অত্যন্ত বেশি। সুপ্রিম কোর্টের বাজেট সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে সাক্ষ্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল পুরো নিউ ইয়র্ক স্টেট জুড়ে অভিবাসীদের জন্য 3টি ফেডারেল আটক কেন্দ্র অর্থাৎ ডিটেনশন সেন্টার স্থাপনের পরিকল্পনার বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে ব্যাখ্যা দাবি করেছেন বলে আজ গতকাল সোমবার গভর্নরের অফিস থেকে জানানো হয়েছে। গভর্নর অফিস থেকে বলা হয়েছে, গভর্নর লিখেছেন, হোমল্যান্ড সিকিউরিটি চিফ প্রধানের কাছে লেখা চিঠিতে তিনি বলেছেন যে আমার দীর্ঘদিনের নীতি হলো কোনো অপরাধ সংগঠিত হলে এবং গ্রেপ্তারি পরোয়ানা বা আদালতের আদেশ থাকলে আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে সহযোগিতা করব। কারণ আমরাও চাই আমাদের রাস্তাঘাট নিরাপদ থাকুক
কিন্তু আইন মান্যকারী নিয়োগবাসীদের বিরুদ্ধে এই লাগামহীন আগ্রাসন অবশ্যই বন্ধ হতে হবে, বকুল তার চিঠিতে উল্লেখ করেছেন। তাই আমি জানতে চাই, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কি নিউ ইয়র্কে অভিবাসীদের আটক রাখার কেন্দ্র নির্মাণ বা সম্প্রসারণ করছে? যদি তাই হয় তবে তা কোথায়, কত ধারণ ক্ষমতা নিয়ে এবং কোন ক্ষমতার অধীনে এগুলো স্থাপন করা হচ্ছে সেটিও আমাদের জানার অধিকার রয়েছে। আর নিউ ইয়র্ক গভর্নরের অনুরোধ ছাড়া, নিউ ইয়র্ক স্টেটের গভর্নরের অনুরোধ ছাড়া আইস কর্তৃপক্ষ অর্থাৎ ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের কার্যক্রম সম্প্রসারণ করা হবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রতিশ্রুতি সত্ত্বেও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির নির্দেশে কি এসব করা হচ্ছে? স্পেকট্রাম নিউজকে দেওয়া এক বিবৃতিতে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির আংশিকভাবে জানিয়েছে যে আইসের অর্থাৎ ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের সাথে সহযোগিতা না করার বিষয়ে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর হোকুলের নীতি নিউ ইয়র্কবাসীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। যখন রাজনীতিবিদরা স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিএইচএস এর সাথে কাজ করতে বাধা দেন, তখন আমাদের কর্মকর্তা অর্থাৎ আইস কর্মকর্তাদের আরো বেশি দৃশ্যমান ভাবে মাঠে থাকতে হয়। কারণ এর ফলে কারাগার থেকে ছাড়া পাওয়া অপরাধীদের খুঁজে বের করা ও গ্রেপ্তার করা সম্ভব হয়, যারা সমাজে ফিরে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়েন। যুক্তরাষ্ট্রের শীর্ষ 10টি নিরাপদ শহরের মধ্যে 7টি ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের সাথে সহযোগিতা করছে বলে বলেছেন ভারপ্রাপ্ত একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি লরেন বিস। আমাদের সাথে কাজ করার পরিবর্তে গভর্নর হুকুল সহিংস অপরাধীদের কারাগার থেকে সরাসরি আমাদের সমাজে ছেড়ে দেওয়ার পথ বেছে নিচ্ছেন, যার ফলে তারা আরো অপরাধ করছে এবং আরো মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। ডিএইচএস এর এই বিবৃতির জবাবে গভর্নর হুকুলের কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন যে এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা। গভর্নর হুকুল এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছেন। বিপজ্জনক অপরাধীদের জন্য নিউ ইয়র্ক কখনোই নিরাপদ আশ্রয়স্থল হবে না। সহিংস অপরাধী ও বিপজ্জনক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা ফেডারেল কর্তৃপক্ষের সাথে কাজ চালিয়ে যাব। কিন্তু আইন যদি বিপুল সংখ্যক এজেন্ট পাঠিয়ে আমাদের সমাজকে বিপর্যস্ত করে, পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে এবং আমাদের এলাকাগুলোতে ভীতি ও আতঙ্কের পরিবেশের কেন্দ্রবিন্দুকে পরিণত করে, তবে আমরা তা মেনে নেব না। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্ক ওয়েন মার্লিনকে লেখা রবিবারের এই চিঠিতে গভর্নর হুকুল বিভিন্ন প্রতিবেদন উল্লেখ করে। এসব প্রতিবেদনে বলা হয়েছে যে ডিএইচএস রচেস্টারে একটি ভবনে, যেখানে একটি ডে কেয়ার সেন্টার, ফেডারেল আদালত আছে এবং বাটাবি ও নিউবার্গের বিভিন্ন স্থানে অভিবাসন সংক্রান্ত আটক কেন্দ্র অর্থাৎ ডিটেনশন সেন্টার স্থাপন করতে চায়। এবার নিউ ইয়র্ক বনাম ফ্লোরিডার যে মিলিনিয়রদের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয়েছে তার একটা খতিয়ান। যুক্তরাষ্ট্রে বসবাসকারী মিলিনিয়রদের মধ্যে নিউ ইয়র্কের অংশের পরিমাণ কমে যাওয়ায় নিউ ইয়র্ক স্টেট আনুমানিক $10.7 বিলিয়ন কর রাজস্ব হারিয়েছে বলে গতকাল আমি জানিয়েছিলাম আপনাদের। অন্যদিকে ফ্লোরিডা অন্য স্টেট থেকে সেখানে চলে আসা মানুষদের সুবাদে $20.65 বিলিয়ন আয় করেছে। নিউ ইয়র্ক হারিয়েছে প্রায় $11 বিলিয়ন, আর ফ্লোরিডা বিভিন্ন স্টেট থেকে আসা লোকজনের মাধ্যমে আয় করেছে $20.65 বিলিয়ন। এখন সমালোচকদের আশঙ্কা যে জোহরার মামদানির কর সংক্রান্ত প্রস্তাবনা নিউ ইয়র্ক সিটি থেকে আরো বেশি সম্পদ বেরিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। এক স্টেট যেখানে বিপুল আর্থিক ক্ষতির মুখে, অন্যটি সেখানে লাভবান হচ্ছে। আপনারা কি জানেন যে নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি যুক্তরাষ্ট্রে একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া অন্য সকল নির্বাচিত নেতা কর্মকর্তার চাইতে সবচেয়ে বেশি বেতন পান? প্রেসিডেন্ট ট্রাম্পের বার্ষিক বেতন হচ্ছে $4 লক্ষ, আর অতিরিক্ত আরো সুবিধা রয়েছে যদিও। তবে জোহরার মামদানি বেতন পান $2,58,750। সেটি সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর $2,50,600 চাইতে বেশি। ডিফেন্স সেক্রেটারি অফ ডিফেন্স পিট হেগসেথের $2,50,600, তাও তিনিও $2,50,600 পান। স্কট বিসেন, যিনি সেক্রেটারি অফ ট্রেজারি, তিনিও $2,50,600 পান। জেডি ভ্যান্স তিনি কম বেতন পান, তিনি পান $2,35,000। এদের চাইতে মেয়র মামদানি বেতন বেশি। এবং আরো একটি ব্যাপার হচ্ছে যে মজারই ব্যাপার অবশ্য, মেয়র মামদানি নিজের গঠিত কমিটি এবং তার নির্বাচিত কর্মকর্তাদের বেতন 18.2% বাড়ানোর প্রস্তাব করেছে। যদি তাই হয় তখন মেয়রের নতুন বেতন হবে $3,05,800। সমালোচকদের মতে আসলে একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে যিনি পরিচিত, মনে প্রাণে একজন পুঁজিবাদী।
কুইন্সের অস্ট্রেলিয়ার একাডেমি অফ আমেরিকার স্টাডিজের দীর্ঘদিনের অধ্যক্ষ ৬৭ বছর বয়স্ক উইলিয়াম রাসেল, উইলিয়াম ব্যাসেল অবশ্য তার নাম, যার বিরুদ্ধে অস্বস্তিকর বা ভয়ঙ্কর আচরণের অভিযোগ রয়েছে। তার দ্বারা যৌন নির্যাতনের শিকার এক নারী নিউ ইয়র্ক সিটির কাছ থেকে ক্ষতিপূরণ হিসাবে বিশাল অঙ্ক $৭ লক্ষ বেশি পেতে যাচ্ছেন বলে আজ ডেইলি নিউজ এক রিপোর্টে জানিয়েছে। আর এই বিপুল অর্থপ্রাপ্তি হয়তো কেবল টিপ অন দ্য আইসবার্গ, অর্থাৎ হিমশৈলের চূড়া মাত্র। ব্রুকলিন ফেডারেল আদালতে ৬ জুলাই দাখিল করা নথিপত্র অনুযায়ী অভিযোগকারী ওই শিক্ষিকা, যার পরিচয় গোপন রেখে জন ডো হিসেবে উল্লেখ করা হয়েছে, নিউ ইয়র্ক সিটির সাথে এই বিশাল অঙ্কের অর্থের বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন। তার অভিযোগ, কুইন্সের এই প্রবীণ অধ্যক্ষ তাকে ৩০,০০০-এরও বেশি টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন এবং বছর পর বছর ধরে তার গায়ে অনুপযুক্তভাবে হাত দিয়েছিলেন। অথচ সিটির শিক্ষা বিভাগ এসব জেনেও চোখ বন্ধ করে রেখেছিল। তবে সমঝোতা চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, যদিও, কারণ অভিযোগকারী চুক্তির কিছু শর্ত বা ভাষার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। তার আশঙ্কা, এই শর্তগুলো ভবিষ্যতে ব্যাসেলের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে মামলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু তার মামলা সুরা হলো ট্যাক্স পেয়ার, অর্থাৎ নিউ ইয়র্ক সিটি ট্যাক্স পেয়ারদের উপর আরো বড় আর্থিক বোঝা চেপে বসার আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ ব্রুকলিনের আরেকটি ফেডারেল মামলায় আরো ৫ জন নারী সিটি এবং ব্যাসেলের বিরুদ্ধে মামলা করেছেন এবং আদালতের নথিপত্র অনুযায়ী সেই মামলায় সমঝোতার আলোচনা বেশ কয়েক মাস ধরে চলছে। অর্থাৎ এই এক অধ্যক্ষের কারণে নিউ ইয়র্ক সিটি ট্যাক্স পেয়ার, অর্থাৎ যারা কর দেন, তাদের প্রায় $1 মিলিয়ন মতো হাতছাড়া হয়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। অধ্যক্ষ ব্যাসেল গত বছর কুইন্সে দায়ের করা ২টি দেওয়ানি ও একটি ফৌজদারি মামলার মাধ্যমে যৌন নির্যাতন ও হয়রানির একগুচ্ছ অভিযোগের মুখে পড়েছিলেন। এবার আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর বাংলাদেশিকে সংশ্লিষ্ট করে। আমেরিকা পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক মানব পাচার চক্রের বাংলাদেশি হোতা সাইফুল্লাহ আল মামুনকে ব্রাজিলে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশি নাগরিক মামুন যুক্তরাষ্ট্রে প্রত্যাপনের পর মামুনকে টেক্সাসের লরেডোতে ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ডিপার্টমেন্ট অফ জাস্টিস জানিয়েছে যে দক্ষিণ আমেরিকা ও মেক্সিকো হয়ে বাংলাদেশিদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী গত ৮ই জুলাই ব্রাজিল থেকে ফিরিয়ে আনার পর আল মামুনকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয় এবং লরেটোতে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে দাখিল করা দ্বিতীয় সংশোধিত অভিযোগে বলা হয়েছে তিনি বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের ব্রাজিলের সাম্পাওলোতে আশ্রয় দেওয়া এবং দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকা ও মেক্সিকোর বিভিন্ন রুট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর ব্যবস্থা করতেন এবং এই জন্য লক্ষ লক্ষ ডলার হাতিয়েও নিতেন। এবার আসি বিশ্বকাপ ফুটবলের আজকের প্রথম সেমিফাইনালের খবরে। ফ্রান্সকে কোণঠাসা করে ১৬ বছর পর এবার বিশ্বকাপের ফাইনালে খেলবে স্পেন। আজ ডালাসে ২-০ ব্যবধানে দাপুটে জয়ে স্পেন অনেকের বিবেচনায় এবারের বিশ্বকাপের টুর্নামেন্টের সবচেয়ে বিপজ্জনক আক্রমণ ভাগকে নিষ্ক্রিয় করে দিয়েছে। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে যে আক্রমণ ভাগকে সবচেয়ে বেশি বিপজ্জনক আক্রমণ ভাগ মনে করা হতো, তাকে আজকে খুব সাধারণ পর্যায়ে নামিয়ে এনেছে স্পেন। ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা এখন ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার আগামীকালের ম্যাচের বিজয়ীর অপেক্ষা রয়েছে। আজ মাঠে স্পেন ছিল কৌশলগত শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত। অন্যদিকে ফ্রান্সের খেলায় যেন সেই প্রাণশক্তি ও নিখুঁত দক্ষতার অভাব দেখা গেল, যা তাদের এতদূর পর্যন্ত নিয়ে এসেছিল। টুর্নামেন্টের সবচেয়ে কৌশলী ও পরিশীলিত দলটির মুখোমুখি হয়ে ফ্রান্স প্রতিপক্ষ স্পেনের পাদে পা দিল এবং একের পর এক ভুল করলো এবং স্পেনের রক্ষণ ভাগের পরিবর্তনশীল দেয়াল ভেদ করতে পুরোপুরি ব্যর্থ হলো। খেলার শেষ বাঁশি বাজার পর তারা হতভম্ব হয়ে মাঠেই লুটিয়ে পড়লো, আর ঠিক তখনই তাদের চারপাশে ছড়িয়ে পড়লো স্প্যানিশদের সেই পরিচিত উৎসবের আমেজ। ২ বছর আগে ইউরোতে একই প্রতিপক্ষের কাছে সেমিফাইনালে হেরে ফ্রান্স দলটিকে ঢেলে সাজানোর প্রতিজ্ঞা করেছিল, তবে আজ প্রমাণ করে দিল যে তাদের সেই বিবর্তন কিংবা ঢেলে সাজানোর প্রক্রিয়া ফ্রান্সের যথেষ্ট উন্নতি যথেষ্ট ছিল না আর স্পেনের বিরুদ্ধে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীকাল বিকাল ৩টায় আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
So, Nazrul bhai, thank you so much. So, what is the situation of the World Cup soccer? What is it tomorrow? হ্যাঁ, বললামই তো, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। England and কে? ইংল্যান্ড খেলবে আগামীকাল So, আর্জেন্টিনার ইংল্যান্ড সাথে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে আগে তো শুধু আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিলের মধ্যে থাকতো, এবার কিন্তু অনেকটা ডাইভার্স মনে হচ্ছে ভিউয়ারশিপ। সো ইংল্যান্ডের পক্ষে এবার কিন্তু অনেক মানে দর্শক আছে অনেক। কালকে কি কি খেলা, কালকে কি হতে পারে চমক? না, ভবিষ্যৎবাণী করা মুশকিল, দুটোই অভিজ্ঞ টিম। আচ্ছা নাজমুল, এই যে আইসের যে ব্যাপারটা, ওইটা হোয়াট ইজ দ্য লেটেস্ট? এটা তো সাংঘাতিকভাবে মানুষকে মেরে ফেলার যে প্রবণতা, এটা তো আগে দেখি নাই, ইদানিং তো আরও দুজন মারা হলো। সো হোয়াট ইজ দ্য ইনজাংশন? আজকে শুনলাম একটা ইনজাংশন জারি করা হয়েছে। ইনজেকশন না, তাইলে এটা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নিজেরাই আইসের কে নির্দেশ দিয়েছে যে তারা এখনো রাস্তাঘাটে গাড়ি না থামায় সেইভাবে, মানে ঢালাও ভাবে, তবে তাদের সন্দেহ কিন্তু তারা থামাতে পারবে। বলা হয়নি যে কাউকে থামাতে হবে, থামানো যাবে না, এটা কিন্তু বলা হয়নি। এই ধরনের একটা মিসকনসেপশন সবাইকে দেওয়া হচ্ছে, তা বলা হয়নি। বলা হয়েছে যে যদি সন্দেহ, এতদিন তো ঢালাও ভাবে অনেক রাস্তা ব্লক করে সব গাড়ি আটকাতো, এখন তারা সব গাড়ি আটকাবে না, বেছে বেছে আটকাবে তারা। যদি কাউকে সন্দেহজনক মনে হয় যে এখানে, এখন তার অর্থ এইটা যে তাদেরকে সন্দেহজনক মনে হবে আইসের কাছে, আইস তাদের গাড়ি থামাবে। এখন যদি আপনি বলেন যে আইস থামাবে না, তাহলে তো সবাই এখন দেদারসে ঘোরাফেরা করবে, তাহলে তো সেটা তো আইসের লক্ষ্য, টার্গেট না। এই Right. ভুল কনসেপশনটা যেন না থাকে কারো। সো অনেকেই বলেন যে আপনি বুক ফুলিয়ে হাঁটতে পারবেন, নিউ ইয়র্কে কাউকে ধরপাকড় করা হবে না, কিন্তু আইস কখন যে কাকে আটকাবে, ধরবে, সেটা তো কেউ জানে না। তারা কি কাউকে চিঠি দিয়ে বলে যে আপনি অমুক জায়গায় দাঁড়িয়ে থাকেন, আপনাকে ধরতে আসছি? সো কালকে আপনি যারা মিশিগান নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন, আমাদের আজকে আমি কমিটিতে, তাহের একটা কথা বলি, আমাদের কমিটিতে অনেকটা মিসকনসেপশন দেওয়া, অনেক মানে অমূলক অহেতুক অভয় দেওয়ার জন্য মানুষকে আরো বিপদের মুখে ঠেলে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে যে কোনো, এমনকি যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরা করাও এখন ঠিক সেই আগের মতো সেই সহজ না। যে কোনো নাগরিককেও আইন সন্দেহজনক ভাবে মনে হলে আটকাতে পারে। আপনি 3টা পুটলি হাঁটে নিয়ে যাচ্ছেন, এখন আই যদি মনে করে আপনি ড্রাগ পাচার করতেছেন, আপনাকে থামাবেই। কালকে আপনি প্রশ্ন করেছিলেন মিশিগান নিয়ে, রাইট? সো আজকে মিশিগানের একজন নেতাকে আমরা এনেছি, আপনি প্রশ্ন করতে পারবেন। ওনার নাম হচ্ছে, আমি ঠিক জানতে চেয়েছিলাম। জি, মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশন মিশিগান এবং বর্তমান প্রধান উপদেষ্টা বাংলাদেশ মাল্টিকালচারাল ফাউন্ডেশন অফ মিশিগান, যারা গত শনিবার, শুক্রবার, শনিবার, রোববার এই বিরাট একটা মিটিংয়ের মানে মেলার আয়োজন করেছিলেন। সাহাব ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ ওকে। আপনাকে। সো জানতে চাই যে মিশিগান এই যে আপনারা মানে গত এই যে 3 দিন ব্যাপী আপনি যে প্রোগ্রাম করলেন, এই প্রোগ্রামের মূল অবজেক্টিভটা কি ছিল, কি উদ্দেশ্যে আপনারা করেছিলেন এটা? প্রথমে জননন্দিত উত্তর আমেরিকা টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে জানাই আমার শ্রেণী মোতাবেক সালাম, আদাব ও শুভেচ্ছা। পাশাপাশি বিশেষ করে নাজমুল ভাইকে, তিনি যে সারাদিন অত্যন্ত পরিশ্রম করে সত্যনিষ্ঠা এবং বিশ্বের যে নিউজগুলো আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেন, এটা অত্যন্ত একটা মেধা এবং দক্ষতার বিষয়। এই জিনিসটা আমি 2019 সাল থেকে, প্যান্ডামিকের সময় থেকে একদিনও মিস করি না, যদিও লাইভে সংযুক্ত হতে পারি নাই, কিন্তু পরবর্তীতে এসে এইটা রেকর্ড আমি শুনি, না শুনলে আমার ঘুম আসে না। তো নাজমুল ভাই অত্যন্ত দক্ষতার সহিত যে নিউজগুলা বা সত্য তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করেন, এটা অত্যন্ত মেধা এবং প্রজ্ঞার সাক্ষ্য রাখে। পাশাপাশি আপনি যে সদ্য মিশিগানে, টাইম টেলিভিশন আসলে জনতার টেলিভিশন, যদিও এটা উত্তর আমেরিকার শুধু নিউ ইয়র্কের দর্শকদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বিশ্বের আনাচে কানাচে সকল দর্শকরা এই টিভি চ্যানেলকে তাদের ওন টিভি হিসাবে, তারা তাদের পরিবারের একটা মিলন মেলা হিসাবে এই টিভিকে তারা মনে করে। তো আপনি শতব্যস্ততার মধ্যেও মিশিগান এসে আমাদেরকে দেখে গিয়েছেন। যদিও মিশিগান, আমরা নিউ ইয়র্কের ভাষায়, আপনাদের ভাষায় আপনারা বলেন এখানে হয়তো বেশিরভাগ ইন্ডাস্ট্রি লেবার বা এই শ্রেণীর মানুষ বসবাস করে, কিন্তু আপনি সরজমিনে যে আমাদেরকে দেখে গিয়েছেন এবং আপনি স্বল্প সময়ের মধ্যে আপনাকে
আপনি শুধু এইবার প্রথম আসেন নাই, বিগত দিনেও আপনি আপনার সাংবাদিকতা পেশায় আপনি দক্ষতার সহিত সত্যনিষ্ঠা বা সংবাদ প্রচারের জন্য অনেকবার এসেছেন, কিন্তু এইবারের আসাটা আপনার ভিন্ন। একটি বড় সামার জ্যাম ফেস্টিভ্যাল আপনি দেখেছেন, এখানে বড় একটা গণজমায়েত হয়েছিল, কিন্তু গণজমায়েতের আপনি প্রশ্ন করেছেন প্রথমে যে এটার মূল উদ্দেশ্য কি। আসলে আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা বিভিন্নভাবে মানে ভুল পথে পরিচালিত হচ্ছে, বা আমাদের পরিবারের সামান্য কিছুর কারণে আমাদের ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, আমাদের যেমন আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে অনেক সমস্যায় উপনীত হয়। তো আমরা এখানে শুধু নাচ গান এবং এটার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, এটাতে আমরা এই ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে আমরা সেমিনার করেছি। এখানে সিটি অফ হ্যামটামিকের পুলিশ চিফ, ওয়ারেনের পুলিশ চিফ এবং ডেট্রয়েটের পুলিশ চিফ কি কি করলে ডোমেস্টিক ভায়োলেন্স হবে, এবং পাশাপাশি আমরা ইমিগ্রেশন আইস নিয়ে, এই যে কিছুক্ষণ আগে আমাদের নাজমুল ভাই অত্যন্ত সুন্দরভাবে আইসের ব্যাপারটা, আমাদের অনেক মানুষ আজকে ভয়ভীতির মধ্যে আছে। তো আমরা একজন ইমিগ্রেশন অ্যাটর্নি তাৎক্ষণিকভাবে তার রাইট কি, সে কি করতে পারে আইস আসলে তাৎক্ষণিকভাবে, এই ব্যাপারেও একটা কথা হয়েছে। এখানে একজন অ্যাটর্নি তার বক্তব্য উপস্থাপন করেছেন। পাশাপাশি আমরা নতুন প্রজন্মের যে ছেলেমেয়েরা আছে তাদেরকে উত্তর আমেরিকার, যদিও আমাদের এটা মাল্টিকালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে সামার হেমঠাম সামার জ্যাম নামে পরিচিত, তো এখানে বাংলাদেশিদের ডাউনটাউন নামে পরিচিত, বাংলাদেশিদের মিলন মেলা যেখানে বাংলা টাউন যেখানে বলে, এই হেমটামিকশরের যশকম্পতে আমরা 3 দিন ব্যাপী অন্যান্য পুলিশ বাংলাদেশিদের পাশাপাশি পুলিশরা তাদের কালচারকে রিপ্রেজেন্ট করেছে, এখানে ব্ল্যাক আমেরিকানরা তাদের কালচারকে রিপ্রেজেন্ট করেছে, পাশাপাশি পুটোরিকান যারা মেক্সিকানরা তারা করেছে। আমরা ইন্ডিয়ার সিঙ্গার তাদের এই কমিউনিটিকে, বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি ইন্ডিয়ান সিঙ্গাররাও তথা উত্তর আমেরিকা বাংলাদেশ থেকে আগত নিউ ইয়র্কের আপনাদের রুকসানা মির্জা, আমাদের রতীন্দ্রনাথ সাহেবের কন্যা চন্দ্রা রায় সঙ্গীত পরিবেশন করেছেন। সঙ্গীতের পাশাপাশি আমরা এখানে একটা রাফেল ড্রও আয়োজন করেছি এবং আমাদেরকে অনেক ব্যবসায়ী বৃন্দ সর্বাত্মক সহযোগিতা করেছেন। জানি না ব্যর্থতা সফলতা কতটুকু, আমরা চেষ্টা করেছি নতুন প্রজন্মকে, ইয়াং জেনারেশন যেন ড্রাগ এডিক্টেডের প্রতি বা অন্য ভুল পথে পরিচালিত না হয়, তারা যেন বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি, আমরা শুধু 21শে ফেব্রুয়ারি আসলে আমার ভাইয়ের রক্তের আঙ্গানো 21শে ফেব্রুয়ারি, এই পদচারণা শেষেই আমরা আবার গাড়িতে উঠে হিন্দি গানের সূচনা শুরু করে দিই। তো এইভাবে এই শুধু 21শে ফেব্রুয়ারি আসলেই আমরা বাংলা ভাষাভাষী জাতির প্রতি আমরা যে একটা দায়বদ্ধতা মনে হয়, কিন্তু এইটাকে শুধু 21শে ফেব্রুয়ারি নয়, আমরা বাংলা ভাষাভাষী জাতিকে আমরা বিশ্বের দরবারে অন্যান্য জাতির সাথে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা জানি না কতটুকু সফল হয়েছি, আপনি এখানে এসেছেন, আমাদের ব্যর্থতা থাকতে পারে, আমরা প্রথম স্টেপ, ভবিষ্যতে আমরা যে ব্যর্থতা হয়েছে তা সংশোধন করে আমরা আগামী দিনে আরো সুন্দর আরো প্রাণবন্ত অনুষ্ঠান করার চেষ্টা করব। থ্যাংক ইউ। মিশিগানে কত বাংলাদেশি, মিশিগানে এমনি আইডিয়া আছে যে কত বাংলাদেশের বসবাস? মিশিগানে বর্তমান যেমন আপনারা ওই যে আমাদের আদমশুমারি যেটা বলে, তো আমাদের একটা কলাম দেখবেন, এই যে আমিও ইনক্লুডিং আমি যেটা আগে জবে প্রথম যখন আমেরিকা এসেছি বা মিশিগানে 2000 সালে মুভ হয়েছি, প্রথম নিউ ইয়র্কে ছিলাম, তখন এসেই আমি এশিয়ান সার্কুলটা করতাম, কিন্তু এখানে যে আদার অপশন দিয়ে অপশনটা ক্লিক করে বা সার্কুল করে বাংলাদেশিটা যদি, এই অনুপাতে আমাদের হয়েছে 64,000 সামথিং, কিন্তু আমাদের অনেক বাংলাদেশি কিন্তু এশিয়ানটা লিখার কারণে এরা ওই ইন্ডিয়ান নাগরিক হিসাবে তারা বা অন্য দেশের, তার আমাদের সবকিছু সর্বসাকুল্য মিলে প্যান্ডামিকের পরে আপনাদের নিউ ইয়র্ক থেকে লার্জেস্ট একটা কমিউনিটি এখানে মুভ হয়েছেন, অন্যান্য স্টেট থেকে জব মার্কেটটা মিশিগানে গ্রো আপ খুব ভালো হয়েছে। আইটি সেক্টরটা মিশিগানে আগে ছিল না, যেটা ভার্জিনিয়া, শিকাগো, মেরিল্যান্ডে ছিল, এটাও মিশিগানে কুইক লোন এবং সেই যে বিরাট একটা ডেট্রয়েট সিটিকে ডেভেলপ করার জন্য এখন মোর দেন 100,000 পিপুল আমাদের মিশিগানে আছে।
আচ্ছা, সো এখানে যে ইয়াং জেনারেশন যেটা আপনি বললেন, আমরা লন্ডনে দেখেছি যে ইয়াংদের মধ্যে নানান ধরনের আপনার কি বলে নেগেটিভ বিষয় ছড়িয়ে পড়েছে এবং তারা বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত। আপনাদের মিশিগানে বাংলাদেশি ইয়াং জেনারেশন যারা, তাদের অবস্থান কি এবং তারা কি কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে জড়াচ্ছে না তারা ঠিক পথে আছে? না, এটা কম বেশি সব স্থানে আছে। মিশিগানে যে বিভ্রান্তির পথে পরিচালিত হয় না তা না। এই আমাদের, আপনি অবশ্য জানেন, আপনি বিগত মিশিগানে অনেক নিউজ আপনিই করেছেন। মিশিগানে ইভেন কি বাংলাদেশিদের হাতে বাংলাদেশি খুন হয়েছে, বাংলাদেশি ছেলেদের হাতে, তারা এই যে মারামারির মধ্যে। তো এখন বর্তমানে অনেক আমরা কাউন্সিলিং, কিন্তু আমাদের এই যে এখানে কমিউনিটি শুধু পদ পদবি আর বিভিন্ন সংগঠন শুধু একটা পিকনিক আর ওই তার নেতা শো আপ করার জন্য, কিন্তু আমাদের তরুণদের জন্য কোনো কাউন্সিলিং এর ব্যবস্থা হয় না। তরুণদের আমি মনে করব তারা কিন্তু দোষী না। এখানে অনেক ছেলেরা কিন্তু হার্ভার্ডে ইউনিভার্সিটিতে মিশিগান থেকে এইবারও 6টা বাচ্চা হার্ভার্ডে এলিজেবল হয়েছে। এবং উত্তর আমেরিকার মধ্যে ইউনিভার্সিটি অফ মিশিগানে আমাদের বাচ্চারা ফুল স্কলারশিপ পেয়ে এখানে স্টাডি করছে। কিন্তু পাশাপাশি কিন্তু আমাদের ভুল পথেও পরিচালিত হচ্ছে। এটার মূল কারণটা হলো আমাদের প্যারেন্টসদের, আমাদের দুর্বলতা। আমরা প্যারেন্টসরা টাকার পিছনে দৌড়াতে থাকি। মা এবং বাবা দুজনই আমরা শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকি। দেশ থেকে এসে মনে করি 3-4 বছরের ভিতরে আমরা বাড়ি গাড়ির মালিক হয়ে যাব। মা বাবা সব কাজে থাকে। এখন ছেলে স্কুল থেকে এসে কি করবে? তখন ছেলে ওই ব্ল্যাক কালচারের সাথে বা খারাপ লোকের সাথে সঙ্গবদ্ধ হয়ে তারা কুপথে পরিচালিত হচ্ছে। অতএব আমাদের কাউন্সিলিং এর প্রয়োজন আছে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু খুবই মেধাবী, অত্যন্ত দক্ষতার সাথে তারা বিভিন্ন সেক্টরে, আইটি সেক্টর বলেন বা এখন ব্যবসা, বিশেষ এই যে রিয়েল এস্টেট জগতে ইয়াং বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট ব্যবসায়ীরা, তারা খুব দক্ষতার সাথে তারা খুব ভালো রাইজ করেছে এবং অর্থনৈতিকভাবে খুবই স্বাবলম্বী। তারা বিভিন্ন স্টেটে তারা। আপনাদের মিশিগানে এখন বা ডেট্রয়েট যদি বলি, ডেট্রয়েটের সবচেয়ে এখন চাকরির সুবিধা কি কি আছে ওখানে? ডেট্রয়েটে প্রথমে আগে যখন 2000 সালে মিশিগানে আসি, তখন ইন্ডাস্ট্রি জব ছাড়া মিশিগানে আর কোনো জব ছিল না। কিন্তু বর্তমানে মিশিগানে যেমন আমাদের ছেলেমেয়েরা ব্যাংক সেক্টর থেকে শুরু করে, লোন অফিসার থেকে শুরু করে এবং কি আইটি সেক্টরে, যেমন কুইক লোনের মেইন হেডকোয়ার্টার কিন্তু ডেট্রয়েট সিটি ডাউনটাউনে। এখানে সর্বসাকুল্যে 1,50,000 তাদের এমপ্লয়ি শুধু ডেট্রয়েট ডাউনটাউনে। তাদের এখানে ডাটাবেস আছে, এখানে মানে আইটি সেক্টরের যত সব আছে এইগুলা আছে। এবং টাইটেল কোম্পানির অনেক বাংলাদেশি, আগে কিন্তু টাইটেল কোম্পানি কিন্তু আমেরিকানরা ছাড়া টাইটেল কোম্পানি ছিল না। বাংলাদেশিরা এখন টাইটেল কোম্পানিতে অনেক ব্যবসা ইনভেস্ট করেছে। আর গ্রোসারি বিজনেস তো গতানুগতিক, গ্রোসারিতেও আমাদের জব আছে, সুপার মার্কেটে জব আছে, ওয়ালমার্ট থেকে শুরু করে যতগুলা সুপার মার্কেট আছে আমাদের বাংলাদেশি, যত মল আছে, মেসি থেকে শুরু করে সব মলে সেল পারসন দেখা যায়। বিভিন্ন কার কোম্পানি যে ফোর্ড, জিএম, ক্রাইসলার, এই কোম্পানিগুলোতে তো বাংলাদেশে প্রচুর লোক কাজ করে, রাইট? এখানে ম্যাক্সিমাম বাংলাদেশি কাজ করে এবং ভালো স্যালারিও তারা। এবং এখানে আমাদের বাংলাদেশি ওমেনরা যারা ইভেন কনজারভেটিভ, তারা ইভেন ওই কনজারভেটিভ ড্রেস পরেও কাজ করেন এখানে। ইনশাআল্লাহ অবশ্যই তারা করতে পারে। এখানে ড্রেস কোডের উপর কোনো বাধা নিষেধ নাই, তারা হিজাব করে। এবং যেটা এখন যে হ্যামটামিক সিটি যেখানে আপনি এসেছিলেন, এখানে বলা হয় এটা ইয়েমিনরা, তারা মনে করে তাদের এটা হোম টাউন। যেমন তারা এখানে রমজান মাস আসলে তারা ওই আমাদের, এটার নাম আমি জানি না আরবি, তারা আমাদের লঙ্গির মতো একটা, আমাদের লঙ্গিটা সেলাই করা থাকে, তাদের এটা ওই আমাদের হিন্দু সম্প্রদায়ের দুঃখীদের মতো থাকে। তারা একটা পরে, এরপরে বুরকা, তারা এই মসজিদে নামাজ পড়তে যায়। তারা এই এটা সেকেন্ড, তাদের মেয়র তাদের, এখন সিটি ম্যানেজার তাদের, পুলিশ চিফ তাদের, এবং বাংলাদেশি সব কাউন্সিলম্যানই বাংলাদেশি। এটাই তো বাংলা টাউন। এবং আরব এবং বাংলাদেশিদের মানে এটা হোম টাউন বলা হয়। যদিও আমরা প্রথমে সে সবাই হ্যামটামিকে বসবাস করি, এখান থেকে কিন্তু পরবর্তীতে মুভ হয়ে বিভিন্ন স্থানে, যেমন আমি হ্যামটামিক থেকে 1 ঘন্টা দূরে থাকি, যেমন মেকম টাউনশিপ সিটিতে।
তখন সবাই আমরা মিশিগানে বসবাস করি। রাইট স্যার, শেষ আমি আমি জানি তার মধ্যে হয়তো আরো অনেকের প্রশ্ন আছে, করবেন। এই যে সিনেট নির্বাচনে আবু সাইয়েদ, যে উনি তো আপনার নির্বাচনের প্রতিযোগিতা করছেন ডেমোক্রেটিক পার্টি, এবং আরো একজন তার মানে ডেমোক্রেটিক পার্টির মধ্যে প্রাইমারি হবে, বাংলাদেশিরা কাকে সাপোর্ট করছে? বাংলাদেশিরা আমরা আব্দুলকে, যিনি অত্যন্ত বিগত দিনেও গভর্নর পদে তিনি অত্যন্ত হার্ড কম্পিটিশনে এসেছিল, এবং আব্দুল ইজ এ বেস্ট ক্যান্ডিডেট ডেমোক্রেটিক পার্টির, এবং মিশিগান বেসিক, এখানে ডেমোক্রেটিক অধ্যাদেশিত এরিয়া, এখানে ডেমোক্রেটিক সংখ্যা বেশি, তাই ভোটারও ডেমোক্রেটিক বেশি। আমরা আব্দুলকে, আমরা বাংলাদেশি কমিউনিটি আব্দুলের পক্ষে, দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ আছি। এবং আপনারা তো ফান্ড রেজিং বোধহয় করা হচ্ছে দু একটা, আমাকে একজন দাওয়াত দিয়েছিলেন, বাট আমি যেতে পারি নাই। জি, ফান্ড রাইজিং হয়েছে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। নাজমুল ভাই, এনি কোয়েশ্চন আপনার? আনমিউট করতে হবে সাউন্ড। ধন্যবাদ। আমি অনেক কিছু শুনলাম, জানলাম। তবে একটা জিনিস আমি বলার চেষ্টা করি, যেটা গতকালও বলেছিলাম, যে সেখানকার বাংলাদেশিদের ভিতরে নেতৃত্বের বিষয়টা আরো একটু পরিষ্কার হওয়া দরকার, বাংলাদেশিদের ডিরেকশন গুলো পরিষ্কার হওয়া দরকার। তবে আমার কাছে যেটা মনে হয় যে সেখানে বাংলাদেশিরা যতটা পরিশ্রমী, তাদের সেই পরিশ্রমকে যদি মানে আমেরিকার মূলধারার সাথে সম্পৃক্ত করা যায় রাজনৈতিকভাবে, আমার মনে হয় সেখানকার কমিটি অনেক বেনিফিটেড হবে। থ্যাংক ইউ। ইয়েস, হাসান ভাই, জিয়া ভাই, এনি কোয়েশ্চন মিশিগান নিয়ে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব শাহাবুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জিয়া ভাই এবং সকল এখানে বিজ্ঞ আমার শ্রদ্ধেয় আলোচকবৃন্দ এবং সকলকে আমার আসসালামু আলাইকুম। বিশেষ করে ইব্রাহিম চৌধুরী খোকন ভাই দেখতে পাচ্ছি, আর জিয়া ভাই আমার অত্যন্ত মানে শ্রদ্ধা এবং আবেগের, এবং উনার বিশেষ করে যেদিন দেখি উনার অনুষ্ঠানটা, এইটা আমি বারবার দেখি, কারণ চিকিৎসা অঙ্গনে আমার এইটা আপনার টাইম টেলিভিশনটা কিন্তু আমাদের কি বলবো, এটা গতানুগতিক টেলিভিশন না, আমাদেরকে কিন্তু যে প্রাথমিক একটা চিকিৎসা বিজ্ঞানের একটা অঙ্গ এখানে আমরা মনে করি একটা সাবজেক্ট হয়ে গেছে টাইম টেলিভিশন। তখন এই বিভিন্ন ডিজিজ নিয়ে যখন আসে, বিভিন্ন মহামারী আসে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার সাহেব এবং আরো অন্যান্য ডাক্তাররা আমাদেরকে যে পরামর্শ দেন, এটা আমরা বিভিন্ন প্রাথমিক একটা চিকিৎসা আমরা টাইম টেলিভিশনের কাছ থেকে পেয়ে থাকি। এজন্য আপনাকে ধন্যবাদ, আপনার সকল কলা কৌশলী সহ আপনার সকল দর্শক শ্রোতাকে আবারও আমার সালাম এবং শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। যাই হাসান ভাই আপনার কাছে। হাসান ভাই, কি মানে ইরান তো আজকে প্রেসিডেন্ট সাহেব যেটা বলেছেন, আমাদের মহান প্রেসিডেন্ট বলেছেন যে ইরানের সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র সব গুড়িয়ে দিবেন আগামীকালের মধ্যে, যে তারা সমঝোতায় না বসে। এখন উনি গুড়িয়ে দিবেন, আবার বলছেন সমঝোতায় বসতে হবে। আমি ঠিক বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি কি চান উনি। আমাদের প্রেসিডেন্টকে বুঝতে হলে আপনাকে ইব্রাহিম সাহেবের মতো বুদ্ধিমান হতে হবে। একমাত্র তারাই এটা বোঝে যারা এই পরিমাণ বুৎপত্তি অর্জন করেছেন। এটা কি বলে বুৎপত্তি? শব্দটা হচ্ছে বুৎপত্তি অর্জন করেছেন, রাইট? আজকে নিউ ইয়র্ক টাইমসে খুব ওই লেভেলটা যেতে হবে আপনাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। একদম খাঁটি পরামর্শ হাসান ভাই। হ্যাঁ, আমি জানি তো, খাঁটি ছাড়া অন্যকে পরামর্শ আমি দেই না, তো আমি অলওয়েজ খাঁটি পরামর্শই দেই। আজকে নিউ ইয়র্ক টাইমসের মজার একটা রিপোর্ট করেছে। ঠিক আপনারা জানেন, ট্রাম্প সাহেব গতকাল বলেছিলেন যে উনি 20% ট্যারিফ ইম্পোজ করবেন যে সমস্ত জাহাজ হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করে, আমেরিকা দেখভাল করবে, ফ্রি নেভিগেশন দেবে, এবং এর জন্যে 20% খরচ, 20% অফ দ্য কার্গো, যে পরিমাণ তেল আছে বা অন্য কার্গো আছে তার 20% আপনাকে পে করতে হবে আমেরিকাকে। এটা গতকাল বলেছিলেন। আজকে বলছে যে না, এইটা ঠিক হবে না। তাকে মধ্যপ্রাচ্য থেকে সবাই ফোন করেছে, আমিররা বাদশাহরা ফোন করে বলেছে, ভাই এটা কি হলো?
ফলে তিনি এটা ড্রপ করেছেন। গতকাল হ্যাঁ বলেছেন, আজকে ড্রপ করেছেন। আগামীকাল কি বলবেন আমার পক্ষে বলা মুশকিল। চৌধুরী সাহেব হয়তো বলতে পারেন, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আগামীকাল তিনি কি বলবেন। এনিওয়ে, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আসলে? আমরা জানি যে আমাদের প্রেসিডেন্টের সবচেয়ে বড় শক্তিটা কি? আনপ্রেডিক্টেবিলিটি। উনি কি করবেন উনি ছাড়া কেউ জানেন না, বোধ করি নিজেও জানেন না। এটাকে বলে আনপ্রেডিক্টেবিলিটি, হ্যাঁ, অনিশ্চয়তা। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। এটা একটা মাঝখানে কথা কেটে বলি, এটা আজকে একটা রিপোর্ট পড়েছিলাম যে যারা ম্যাকডোনাল্ড বেশি খায় আপনার, রাইট, তাদের এই যে আপনার এই যে এটা তো আপনার প্রসেস ফুড, এই প্রসেস ফুডের নিয়ে একটা রিয়াকশন আছে যে এরা খুব এদের মানে ব্রেইনের মধ্যে অনেক সময় অনেক কিছু উদ্ভট জিনিস আপনার জেগে ওঠে মাঝে মধ্যে, এবং দ্যাটস হোয়াট দে ডিড। আর এইটা খুব একটা নেগেটিভ কথা আপনি বললেন। আমাদের ট্রাম্প সাহেবের বুদ্ধি, উনি নিজে বলেছেন যে সারা বিশ্বে তার মতো স্মৃতিশক্তি কারো নাই, তার মতো ইন্টেলিজেন্স কারো নাই। তিনি সামরিক জেনারেল থেকে বেশি জানেন, সব কিছু তিনি জানেন, এমনকি তিনি ফুটবলও জানেন, ফুটবলের নিয়মকানুনও তিনি জানেন সবার চেয়ে ভালো। তো তার সম্বন্ধে এই কথা বলাটা ঠিক শোভন হলো না। আমাদের চৌধুরী সাহেব এতে ক্ষুব্ধ হতে পারেন, টেলিভিশনের পর্দায় উনি ক্রুদ্ধ হতে পারেন, সেটা ভালো দেখাবেন। তো আসলে কি হচ্ছে, আমি আমার কথাটায় আসি। আসলে কি হচ্ছে আমার ধারণা, এবং মেবি আই এম কমপ্লিটলি রং, কারণ ট্রাম্প সাহেবের কথা কেউ জানে বলে মনে হয় না। তা হচ্ছে এই যে ট্রাম্প সাহেব চাইছেন তিনি যা চান তার উইলটাকে ইম্পোজ করতে ইরানিদের উপরে। তিনি সর্বত্র এটা করে থাকেন। তিনি জাপানিদের সঙ্গে করেছেন, তিনি ইউক্রেনের সঙ্গে করেছেন, ইংরেজদের সঙ্গে করেছেন, এবং এরা সবাই তাকে খুশি করবার জন্যে তার ইচ্ছা মতো সিদ্ধান্ত বদল করেছে। ইরান এসে তিনি আটকে গেছেন, যুদ্ধ করলেন দুবার, 14,000 বা 17,000 স্থাপনায় বোমা ফেললেন, একটা বোমার ওজন 32,000 পাউন্ড, সব গুড়িয়ে দিলেন। তারপরও তিনি ইরানকে পথে আনতে পারছেন না। নানা কারণ থাকতে পারে, কিন্তু মোদ্দা কথা আছে যে তিনি পথে আনতে পারছেন না, এবং এটা তার জন্যে দেশের ভেতরে দেশের বাইরে একটা চরম এম্বারাসমেন্টের সৃষ্টি করেছে। এটা রাজনৈতিকভাবে ক্ষতিকর, এই কারণে যে 6 সপ্তাহ পরে মিড টার্ম। আপনারা জানেন এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা, অ্যাপ্রুভালের হার লো 30%, 33-34% বেশি তার অ্যাপ্রুভাল নেই সবার মধ্যে, সাদা কালো, রিপাবলিকান, ডেমোক্র্যাট, ইন্ডিপেন্ডেন্ট, সবার মধ্যে অ্যাভারেজ অ্যাপ্রুভাল মাত্র 33%। এবং তার অ্যাপ্রুভাল যত কম হবে তত বড় হবে ডেমোক্র্যাটদের জয় সিনেটে এবং কংগ্রেসে। এবং এখন যদি এই অবস্থা অপরিবর্তিত থাকে, যদি তেলের দাম এই পরিমাণ থাকে এবং ক্রমশ বাড়তে থাকে, তাহলে অবভিয়াসলি বোথ সিনেট অ্যান্ড হাউস দুটোই ডেমোক্র্যাটরা ফিরে পেতে পারে বলে ভাবা হচ্ছে। গতকাল নিউ ইয়র্ক টাইমসে দেখলাম আমরা 6 জন সেরা জনমত জরিপকারী সংস্থা এবং প্রতিনিধিরা কথা বলেছেন, এবং তারা সবাই একটা বিষয় একমত যে সিনেট যদিও বা যদি না যায়, কিন্তু হাউস অলমোস্ট ডেফিনেটলি হারাবে। এটি ট্রাম্পের জন্য খুব উদ্বেগের কথা, একাধিক কারণ উদ্বেগ। পলিটিক্যালি এটা খুব ড্যামেজিং তার জন্যে। তিনি নিজে বলেছেন যে যদি ডেমোক্র্যাটরা ক্ষমতায় ফিরে আসে তাহলে তাকে আবার ইমপিচ করবে, তিনি নিজে বলেছেন, বলে তাকে ঠেকাতে হবে। কি করে ঠেকাবেন তিনি? আপনারা জানেন তিনি গত এই 1-1.5 বছর ধরে প্রথম তিনি চেষ্টা করছেন নানা কায়দা কানুন করে কিভাবে ঠেকানো যায় নির্বাচন তার পক্ষে আনা যায়। তিনি রিডিস্ট্রিক্টিং কথা বলেছেন, নতুন করে ম্যাপ কাটা হচ্ছে এই মিশিগানে, তারপরে মেইনে, সারা পৃথিবীতে, সারা আমেরিকায়, যেখানে সম্ভব, যেখানে রিপাবলিকানরা আছে, আসো নতুন করে ম্যাপ কাটি আমরা, টেক্সাসে। এবং ভাবা হচ্ছে যে হয়তোবা এই নতুন করে রিডিস্ট্রিক্টিং করার ফলে 6 থেকে 8টি আসন তারা পেতে পারেন, 6 থেকে 8টি অতিরিক্ত আসন তারা পেতে পারেন, এই ভয়। কিন্তু যদি তেলের দাম বাড়তেই থাকে, আপনারা দেখেছেন তেলের দাম, ক্রুডের দাম $80 ক্রস করে গেছে। নতুন করে এই ট্যারিফ আরোপ করার ঘোষণার পরে, যুদ্ধ শুরু হওয়ার পরে আরও দাম বাড়তে পারে বলে ভয় পাচ্ছি আমরা। এই অবস্থায় আমার নিজের বক্তব্য হচ্ছে এই যে ইরান বোধ করি তার কার্ডটা ওভারপ্লে করছে। এই কথা সবাই বলছেন, আমিও বলবো যে কার্ডটা ওভারপ্লে করছে। কিভাবে ওভারপ্লে করছে? প্রথমত ইরান যে দাবিটা করছে, আমি বোধহয় আগের দিন বুঝিয়ে বলেছিলাম, ইরান দাবি করছে যে জাহাজগুলিকে তার
সব এই হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ যাবে প্রত্যেকটা জাহাজকে তার সীমান্ত বরাবর হরমুজ ইরানের সমুদ্রসীমা বরাবর পথ ধরে যেতে হবে। কিন্তু আমেরিকানরা ওমানের সহযোগিতায় একটি বিকল্প পথ বাছাই করেছে, যেটা ওমানের কাছাকাছি। ইরানের এটা পছন্দ না। ইরান বলছে যে এই পথ দিয়ে যেতে হবে এবং না গেলে আমি তোমাদের গ্যারান্টি দিতে পারছি না। আপনারা দেখেছেন 2টি বা 3টি জাহাজকে তারা আক্রমণ করেছে এবং এর ফলে অবভিয়াসলি জাহাজ চলাচল কমে গেছে। গতকাল মাত্র 10টি জাহাজ ক্রস করেছে বলে আমরা জানতে পেরেছি, যেখানে অন অ্যান অ্যাভারেজ 75টি জাহাজ ক্রস করার কথা। তো এই অবস্থায় ইরান যেই রাজনীতিটা করছে তার ফল দাঁড়াচ্ছে যে তার প্রতিবেশীরা ক্রমান্বয়ে ক্ষিপ্ত হয়ে পড়ছে, যেমন বাহরাইন আজকে বলেছে, ইউএই বলেছে, সৌদি আরব এখনো মুখ খোলেনি। কিন্তু ওভারঅল সবার বক্তব্য হচ্ছে যে ইরান যা করছে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। সঙ্গে সঙ্গে আর কি ঘটনা ঘটেছে হুতিদের সাথে। হুতিরা চুপচাপ ছিল, হুতিদের সাথে সৌদি আরবের নতুন যুদ্ধ শুরু হয়েছে এবং এর ফলে সম্ভবত লোহিত সাগর রেড সি দিয়েও কিন্তু নৌ চলাচল, জাহাজ চলাচল বিঘ্ন হতে পারে, ভয় পাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট ওভারঅল তেলের দাম বাড়বে, কমবে না, এবং এতে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিপদ বাড়ছে, কমছে না। মধ্যবর্তী আপনি তো জানেন যে নভেম্বরে নির্বাচন আসছে, নির্বাচনে আমরা দেখব, বাট একটা বিষয়ে আলোচনা করবো, একটু জেনে নেই আমাদের চৌধুরী সাহেবের কাছ থেকে একটু জাস্ট 1 মিনিট পরে জিয়াবের কাছে যাবো, যে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছে, আপনার অবরোধ সৃষ্টি করেছে এই জাতীয় সংসদের সামনে। হোয়াট ইজ দ্য রিজন? রিজন হচ্ছে যে বাংলাদেশে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলতেছিল, এই সময় অকাল বন্যায়, মানে অনেক বেশি বন্যায় অনেকগুলো জায়গা প্লাবিত হয়ে যায় এবং পরীক্ষার্থীরা সেখানে তারা পরীক্ষা বদল করার জন্য, ডেট বদল করার জন্য বলার পরে মিলন সাহেব তিনি নানান কথাবার্তা দিয়ে, আমরা যারা মন্ত্রী হই অনেক সময় কথাবার্তা বলতে আরাম পাই এবং এই কথাবার্তা নানানজন মানে প্রচার করে মিডিয়া। তো উনি বলতেন যে এই ব্রয়লার মুরগি বলছেন যে এই বাচ্চাদের বা ছাত্রদের, যে তারা এটা বলার পর ছাত্রদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে এবং তারা সম্মিলিতভাবে মানে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছেন। এর জের ধরে যদিও মন্ত্রী মিলন সাহেব দুঃখ প্রকাশ করেছেন তার এই বক্তব্যের জন্য, কিন্তু এটা আগামীকাল পরশু বোঝা যাবে যে ছাত্ররা এটা কিভাবে নিল এবং পরীক্ষা আবার নতুন করে নেয়ার কথা বলেছেন। আমাদের একটা দেখতে হবে যে মিলন সাহেব ও ছাত্র নেতা একসময় ছিলেন, আমাদের অনেকেরই পরিচিত। আমাদের রাজনীতি, আমাদের যুব সমাজ, আমাদের নতুন প্রজন্মের মধ্যে যে পরিবর্তন এসেছে, এই কি বলা যাবে কি বলা যাবে না, এবং আজকালকার যে সোশ্যাল মিডিয়া, এগুলা আজকে থেকে 30 বছর আগে আমাদের সময় এই ধরনের একজন শিক্ষামন্ত্রী অনেক কিছু বলতে পারতেন, কিন্তু এখন এটা বলা, এই নতুন প্রজন্ম তারা আন্দোলন করে সরকার পাল্টে দিছে। সুতরাং এদেরকে হ্যান্ডেল করার মধ্য দিয়ে মানে কিভাবে করা, এটা অবশ্য সরকার খুবই ভালোই টের পাচ্ছেন। এখন আমরা আগামী 2-1 দিনের মধ্যে দেখবো যে এটা পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় কিনা, এবং আমি মনে করি যে আমাদের যারা এই যে বক্তৃতা প্রিয় মানে যে রাজনীতিবিদরা বা মন্ত্রীরা হয়েছেন, যাদের বক্তব্য লুফে নিয়ে যে প্রচার প্রপাগান্ডা হয়, তারা বুঝে শুনে বক্তব্য দিবেন। আজকের সমাজ আর সেই 80-র দশকে বা 90-র দশকে দাঁড়িয়ে নেই। বাংলাদেশ এই 24 জুলাই পরবর্তী এই 24 সালের পর বাংলাদেশ বা 20 সালের পর বাংলাদেশ একটা অন্য পরিবর্তন, নতুন প্রজন্ম, অন্য খেলা, এবং তারা কি বলতে পারে যে শিক্ষককে বদলাইয়া দিছে, প্রিন্সিপালকে বাই করিয়া দিছে, এদেরকে আপনি নিয়ন্ত্রণে এনে আবার একটা জায়গায় দেশটাকে নিয়ে যাওয়া সময়ের ব্যাপার। তো আমি মনে করি যে সরকার এইসব ব্যাপারে উদ্যোগী হবে এবং আমরা পরিস্থিতির দিকে নজর রাখবো। জি, ধন্যবাদ এবং আমি এই ফাঁকে একটু হাসান ভাইকে ধন্যবাদ দিতে চাই যে মানে সবসময় আপনারা মানে রিপাবলিকান দল নিয়ে আপনাদের যে দুশ্চিন্তা, মানে এটা খুবই উপবিজ্ঞান। মানে রিপাবলিকান নিজেদের চিন্তা না, মানে ট্রাম্পের কতটা অসুবিধা হবে আগামীতে, আরো ট্রাম্প কি অসুবিধা, এটা নিয়ে যে আপনাদের মধ্যে যে উদ্বেগটা কাজ করে, এটা প্রকৃত রিপাবলিকানদের ফ্রেন্ড ছাড়া এটা কেউ মানে রিপাবলিকানদের পক্ষ থেকে এটা ধন্যবাদই দিতে হয় যে এই বিষয়ে মানে আপনারা যে এত সতর্ক দৃষ্টি রাখেন। কিন্তু ডেমোক্র্যাটদের কি হচ্ছে, তাদেরকে শোনই মানে ঐক্য, তাদের এমন সব কর্মসূচি যারা দেশের মানে সোনার মোহর বুঝিয়ে দিবে এবং আগামী নির্বাচনে ডেমোক্রেটরা বিরাট জয়লাভ করবে, এই ধরনের একটা পরিস্থিতি নিয়ে তো বলার কেউ দেখি না। হয়তো আগামীকাল শুনবো আর কি আপনাদের কাছ থেকে। জি,
আচ্ছা ঠিক আছে, আপনি শান্তিতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জিয়া ভাই, আপনার কাছে যাই যে বাংলাদেশে আপনি জানেন এখন ফ্লাড হয়ে গেছে, এবং প্রায় আমরা দেখি যে বাংলাদেশে বিভিন্ন সময় দুর্যোগ দুর্বিপাক যখনই কোনো কিছু হয় তখন আমাদের প্রবাসের বিভিন্ন জায়গাতে লোকজন ছুটে আসেন বাংলাদেশের সাহায্যের জন্য। কিন্তু একটা প্রবলেম দেখা যাচ্ছে সাংঘাতিক, সেটি হচ্ছে যে মানবতার কাজে যে বাংলাদেশে যদি আপনি বা আপনি তো নিজেও একটি ফিলান্থ্রপির সাথে ইনভলভ, যে আপনারা যদি এখান থেকে কোনো অর্থ বা কোনো কিছু পাঠাতে চান, দেন গভর্নমেন্টের যে রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশনের কারণে এটা করা যাচ্ছে না আপনার। সো এইটার তো একটা সলিউশন প্রয়োজন। হোয়াট ইজ দ্য প্রবলেম অ্যান্ড কীভাবে সলিউশন হইতে পারে এটা? অনেক ধন্যবাদ তাহের। আমি শাহাবুদ্দিনের কথা শুনছিলাম, ভালো লাগছিল। একটা ছোট ভাই মিশিগান থেকে অনেক খবর দেখে এবং সুন্দর কথা বলেছে। আর তোমার হাসানকে নতুন রূপে দেখছি, আমি আগে দেখি নাই। বছর থেকে হাসানের চুল আজকে মানে আরো হ্যান্ডসাম লাগছে, যদিও আগেও সুন্দর ভেরি ছিল। হ্যান্ডসাম, ভেরি হ্যান্ডসাম। ছিল ইউনিক ব্যাপার, একটা সিগনেচার, এটা হাসান। মানে দিনে দিনে ওর চুল বোধহয় ছোট করতেছে, টু লুক ভেরি ইয়াং। আমি জানি না, বাট সেটা ঠিক আছে, কিন্তু ওই চুলটা এরকম একটা চুল আমি জীবনে দেখি নাই। কি সুন্দর পাখির বাসার মতো, মানে একটা ইউনিক একটা ব্যাপার ছিল। বাট এনিওয়ে, হাসান সাহেব ইউনিক। তো আমি দুইটা প্রশ্ন এখানে। একটা হচ্ছে যে বাংলাদেশে বন্যা হচ্ছে কেন, এটা আমরা সবাই জানি, বা জানার যতটুকু জানি যে অতিবৃষ্টি হয়, তারপরে ইন্ডিয়া থেকে প্রচুর পানি আসে, তারপরে যাওয়ার রাস্তা বন্ধ, কারণ নদীগুলো ভরে গেছে, খালগুলো ছোট। তো এইটা অনেক দিনের প্রবলেম। এটা নিয়ে আমরা মিটিং করেছি সিলেটের 3 মেয়রের সাথে। এখানকার খালেকুজ্জামান পুরো সিলেটকে সে কম্পিউটার টপোগ্রাফি দেখে পুরোনো নালা যেগুলো ছিল ওইগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু মানে যেগুলোতে ন্যাচারালি পানি নামতো। তো এনিওয়ে, তো সেটা একটা ব্যাপার। এটা ঢাকাতে এবং চট্টগ্রামে খুব বেশি হচ্ছে, কারণ নগর অপরিকল্পিত নগর উন্নয়নে সবচেয়ে বেশি বিপদে পড়ে নালাগুলো, তারা যেন কোনো কাজেরই না। আর ছোট জলাভূমি যেগুলো থাকে সেগুলো জল ধরে রাখে। এইটা নিয়ে আমরা অনেক হইচই করতেছি, কিন্তু হয়তো হবে। কারণ একটা ভালো খবর যেটা, সিলেটে আবার কিন্তু পানি উঠে নাই। কেন? আমি খবর নিলাম যে যত নালা আছে, ড্রেন আছে, কাইয়ুম এখন যে মেয়রের স্থলাভিষিক্ত, সে নাকি এটা ড্রেজিং করেছে। ড্রেজিং তো আরিফও করতে শুনেছি, কিন্তু এনাফ ড্রেজিং হয়েছে যে বন্যা ঢাকায় মানুষ গাড়ি চলছে না, কিন্তু সিলেটে জলবদ্ধতা নাই। এটা একটা অ্যামেজিং ইন্টারেস্টিং জিনিস। তার মানে আমাদের ড্রেনেজ সিস্টেম যদি অ্যাটলিস্ট লোকালি যদি কেউ ভালো করতে পারে, তাহলে অ্যাটলিস্ট জলবদ্ধতা কমবে। এটা একটা বোঝা গেল না। লোকাল ব্যাপারটার জন্য আবার আমি আসি। এই যে বন্যা হয়, প্রত্যেক বছর আমরা পয়সা পাঠাবার চেষ্টা করি, মানুষের বাড়িঘর ভেঙে যায়, আবার তারা আসে, লোকাল মানুষ হেল্প করি। যে আজকে ঢাকাতে গুলশান ক্লাব তারা খাবার দিচ্ছে, কয়দিন এর দেবে? কিন্তু সাধারণ মানুষ যারা দেশে, তারাই কিন্তু মেজরিটি একজন আরেকজন হেল্প করে। এটা অনেক বছর থেকে আমাদের মুক্তিযুদ্ধের সময় যখন একজনের খাবার নেয় আরেকজন খাবার দিত, এটা আমাদের একটা কালচার। কিন্তু আমাদের স্থায়ী যেটা করা সাধারণ মানুষের জন্য, তাদের শক্ত বাড়ি বানানো, যেন এক ধাক্কায় যেন বাঁশের বেড়া ভেঙে না যায়, সেটা হচ্ছে অনেকে এখন সিমেন্টের পিলার দিয়ে দিয়ে, আমরা বেশ কয়েকটা করেছি বিভিন্ন গ্রামে। এগুলো একটা জিনিস যে যদি হেল্প করতে হয় প্রবাস থেকে, তাহলে তাদের বাড়িঘরটাকে এমনভাবে রাখতে হবে যেন তারা ভেসে না যায়, আবার বন্যার পরে তাদের কয়েক মাস যেন রাস্তা থাকতে না হয় বা অসুবিধা না হয়। আরেকটা হচ্ছে খাবার, পানি, সুস্বাদু পানি কিন্তু অসুখ হয় অনেক। তো এই জন্য পানির জন্য টিউবওয়েল গুলো উঁচু করা, পানির জন্য ওষুধ আছে, ক্লোরিন ট্যাবলেট, এগুলো এনবে। কিন্তু এখান থেকে আমরা কি করতে পারি, এটা আরেকটা বিষয়। এই বিষয়টা আমার খুব পরিচিত বিষয়, কারণ আমরা কিডনি ফাউন্ডেশন হাসপাতাল করেছি 2018-তে। আমরা এখান থেকে কোনো পয়সা পাঠাতে পারি না, যদি এটা পুরো নট ফর প্রফিট, আমরা কেউ মালিক না। আমরা পয়সা দিচ্ছি, প্রত্যেকটা পয়সা গরিবের মানুষের জন্য হচ্ছে, কিন্তু পয়সা পাঠানো যায় না। কেন যায় না এটা আমি নিজেও জানতাম না। সরকারের একটা আইন হয়েছিল কবে জানি, যে এই যেন সন্ত্রাসবাদীরা তারা যেন পয়সা না পাঠায়। আর সন্ত্রাসবাদীরা যারা পয়সা পাঠিয়েছে, আমরা গত 4th of July শুনেছি আমেরিকা $30 মিলিয়ন দিছে, এটা কিন্তু এই ব্যাংকের দিতে যায় নাই। সুতরাং ওইটা বন্ধ ওইভাবে হবে না। কিন্তু যেটা হয়েছে আনফর্চুনেটলি,
এটা হচ্ছে আমি চেষ্টা করে আমার হাসপাতালে পয়সা পাঠাতে পারি না, আমাকে পাঠাতে আরেকজন পার্সোনাল মানুষের কাছে, ইনস্টিটিউশনকে পাঠাতে। জি নাজমুল ভাই, আপনার সাউন্ড মিউট করতে হবে। জি এখন তোমার সাউন্ডটা একটু মিট করে দাও। হ্যাঁ, তো এখন এটা নিয়ে আমি বেশ টেলিভিশনে, ঢাকা টেলিভিশনে কথা বলেছি, পেপারে লিখেছি, মন্ত্রীদের সাথে কথা বলেছি। ইভেন গতবার যখন তোমার এখানে প্রবাসী মন্ত্রী আরিফ আসলো, তাকে বললাম, সে নিজেও জানে না যে আমরা পয়সা পাঠাতে পারি না, আমার স্কুলে, আমার কলেজে পয়সা পাঠাতে পারি না, ইনস্টিটিউশনকে পাঠানো যায় না। এটার জন্য ডক্টর ইউনূসের মন্ত্রী কাকে বলার পর একটা অ্যানাউন্সমেন্ট আসলো যে 50 লাখ পর্যন্ত পাঠানো যাবে এনজিও ছাড়া। বাংলাদেশের গভর্নমেন্টের যদি থাকে, এনলিস্টেড থাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, প্রত্যেকটা স্কুল কলেজ কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়তে এনলিস্টেড পাঠাতে, কিন্তু উনি বললেন, কিন্তু দেখা গেল পরে এই যারা প্রশাসন তারা ঢুকাই দিল লাস্টের দিকে যে এনজিও ভুক্ত হতে হবে। এনজিও ভুক্ত করা যে কত ঝামেলার, কত রকমের ঘুষ দিতে হয়, তারপরেও হয় না। তো এইটা আমি, এই গভর্নর আসছিল আমেরিকাতে বাংলাদেশ ব্যাংকের, আমরা অনেকটা মিটিং করেছিলাম, সে ভয় আমাদের এখন আসেই নাই। সে মনে করছে আমরা হাসিনার দলের, কে জানি বলছে বিএনপির কারা, উনি আসেই নাই। ওয়ারেজ আমরা বড় করে অনেক লোকের কি ঝামেলা হচ্ছে পয়সা পাঠা নিয়ে, 10 জন লোকের তৈরি করলাম, তারা আসছেন না। তো এগুলো প্রবাস থেকে পলিটিক্যালি যদি আমরা কোনো দলের না হয়, তারা একজন মনে করে অন্য দলের, অন্যদের মনে করে অন্য দলের, এইসব জিনিস চলছে প্রবাসীদের নিয়ে। তো আমি মনে করি এই যে তোমার যে আজকে যে কথাটা হচ্ছে, এটা আমরা সবাই মিলে, আরিফকে আমি বলেছিলাম যে প্রবাস কল্যাণ মন্ত্রী, সে যে তুমি পয়সা পাঠাতে পারে না কোথাও, সেটা আমি তো জানি না। তো আমাদের মনে হয় যে আজকের এই কথা যদি অ্যাটলিস্ট আবার আমরা নতুন করে সবাই মিলে বলতে পারি যে আমি যদি আমার ইনস্টিটিউশনকে, আমার স্কুলকে, আমার কলেজকে, আমার হাসপাতালকে, সংগঠনকে, কারণ দেখা গেছে যে স্কুলের জন্য পয়সা দিয়েছে খালেদা ভাইরে, সে পয়সা আর দেয় নাই, তাতে গিয়ে ওই পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। তো আমাদের উচিত, প্রবাসীরা আমরা পয়সা পাঠাতে পারি না, এটা সবার জানা দরকার। ইনস্টিটিউশনকে পাঠাতে পারি না, পরিবারকে পাঠাতে পারি, পাঠানো যায় না, এবং এই জন্য কোনো ইনস্টিটিউশন দাঁড়াচ্ছে না। ভাঙা ঘর স্কুলের, সে পয়সা পাঠাতে পারতেছে না, কারণ গভর্নমেন্টও পয়সা দিচ্ছে না। তো আমাদের আজকে এটা শুধু বলবো যে এখনো কিন্তু এই সরকার এত ব্যস্ত সব নিয়ে, তারা এখনো জানি না জানে কিনা, তবে আমরা এটা চেষ্টা করব যেন তারা বোঝেন যে প্রবাস থেকে পয়সা পাঠাতে হলে এনজিও করা লাগবে না, সমাজ কল্যাণ মন্ত্রণালয় যদি এনলিস্টেড থাকে তার তো হিসাব দিবেই, তার প্রত্যেকের সমাজ কল্যাণ মন্ত্রণালয় হিসাব নেই, কোনো অসুবিধা নাই, কোথেকে আসছে, কারা দিচ্ছে, সেটা কিভাবে খরচ হচ্ছে। কিন্তু আটকানোটা, এটা অন্যায়। এটা একদিকে কবে করেছিল কেউ জানে না, কেন করেছে কোনো সরকারি প্রশাসন জিজ্ঞেস করে তারা কেউ জানে না, খালি জানে যে ওইটা কেন করা হয়েছিল এক সময়, আমরা তো জানি না। আমি এখানে থাকবো যদি কোনো প্রশ্ন না থাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে গভর্নমেন্ট এই বিষয়ে সচেতন হবেন এবং বিষয়টি একটু অ্যানালাইসিস করবেন যে কোন জায়গায় একটা সমস্যার কারণে মানে ওনারা পুরো সব কিছু বন্ধ করে দেবেন, এটা তো কোনো সমাধান হলো না। সো আমার মনে হয় যে একটা নীতি যদি হতো গভর্নমেন্টের, যে এই ব্যাপারে করা যাবে, এই ব্যাপারে করা যাবে না, তাইলে হয়তো এই সমস্যা হতো না আর কি। তাহের, আমি এটা নিয়ে অনেক ডিল করেছি। যখন এই ইউএসএ বন্ধ করে দিল, 1000 সায়েন্টিস্ট আইসিডিডিআরবি থেকে চাকরি চলে গেল, 1000 টিভি প্রোগ্রাম বন্ধ হয়ে গেল। ঠিক এরকম অনেক এনজিও ইউএসএআইডি বা বাইরে থেকে, ইউএসআইডি থেকে বন্ধ। তখন গভর্নমেন্ট বলতেছে আপনার ডলার পাঠান, পাঠাতে যাও, পাঠাতে পারতেছে না। ওরা ডলার চাচ্ছে পাঠাবার জন্য, অনেক অ্যাপিল করতেছেন। এই জিনিসটাই যে ডিসকানেক্টেড, এইটাই ওনাদের বোঝাতে হবে। আপনার ডলার চাচ্ছেন, আবার পাঠাতে দিচ্ছেন না, এটা কিন্তু ঠান্ডা মাথায় বোঝাতে হবে। এটা আমাদের দায়িত্ব, আমরা হয়তো আরো বেশি করে বলা উচিত। তো তুমি যেটা বলছো, এটা নিয়ে আমি একদম উঁচু লেভেলে আলাপ করছি। ওরা কেউ জানে না কেন হয়েছিল, কিন্তু এটা যে বদলাতে হলে যে বিরাট কঠিন একটা কাজ, সেইটা হয়তো পার্লামেন্টে এখন কথা বলতে হতে পারে আর কি। জি, থ্যাংক ইউ। আমরা দেখি এটা আলাপ করবো কোনো মন্ত্রী কাউকে পাওয়া গেলে, তাদের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার। আর সাহাব ভাই, এনিথিং এলস আপনি আলোচনা করবেন? এই বাংলাদেশের টাকাটা কিন্তু বহুত আগের থেকে আমরাও ট্রাই করছি ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টে পাঠাইতে, কিন্তু আমরা পারি নাই। কারণটা বুঝলাম না কি কারণ, এটা ওইভাবে পাঠান যায় না। এটা কি না, এটা তো ওই যে জিয়া ভাই বললেন যে দিস ইজ দি এটা ইন জেনারেল একটা, কিন্তু বাংলাদেশ থেকে কেউ যদি কোনো স্টুডেন্ট হয়, সে কিন্তু বছরে $50,000 কিন্তু এখানে পাঠাতে পারে, তার খরচটা।
এবং এইভাবেই কিন্তু বাংলাদেশ থেকে টাকাটা আসতেছে স্টুডেন্টের নামে, মিলিয়ন্স অফ ডলার আমেরিকাতে বিভিন্ন জায়গায় আসতেছে লোন হয়ে আর কি। মানে মানে মানি লন্ডারিং। মানি লন্ডারিং। স্টুডেন্ট $50,000 পাঠাতে পারবে এভরি ইয়ারে। এটা মানি লন্ডারিং না, এটা হচ্ছে লিগালি মানি লন্ডারিং। বাংলাদেশ ব্যাংকে এডুকেশনের জন্য তার এটা অ্যাপ্রুভ করে তুমি ভর্তি হলে, সেটা আরেক জিনিস, এটা দরকার বাচ্চা যদি পড়তে আসে। কিন্তু আমরা যে চ্যারিটির জন্য পাঠাতে পারবো না ইনস্টিটিউশনে, তুমি যেটা বললা তোমার ফার্মাসি ডিপার্টমেন্ট পাঠাতে পারো নাই, এটা আমরা কিন্তু সলভ করে আমাদের উচিত। আমরা ছেড়ে দেই, কিছুদিন পরে টায়ার্ড হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, কিন্তু এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। রাইট, থ্যাংক ইউ। সাবেক আর কিছু একমাত্র অন্য কিছু অপশন আছে? হলো ওই ইনস্টিটিউশনের যদি কোনো অ্যাকাউন্ট থাকে ফরেন, তারা চেক যদি নিতে পারে, আমাদের ভাঙাইতে পারে, ওইটা মনে হয় একটা অপশন আছে, চেকটা তারা ভাঙাইতে পারে। পারবে না, আমি জানি এগুলো, আমি এগুলো নিয়ে আমি গত 8 বছর এটা নিয়ে ডিল করছি। চেক কেন, ক্যাশ কেন, কোনো একটা তুমি ইনস্টিটিউশনে যারা এনজিও না, এনজিওভুক্ত না হলে তারা এটা নেবেই না। আমরা আমাদের কোভিডের সময় আমরা যে সিলেটে দুইটা আমি কোভিড হাসপাতাল শুরু করলাম, আমার $50,000 লিয়াকত দিল, একটা পয়সা পাই নাই, পাঠাতে পারে নাই। কেন? যে কোভিড একটা হাসপাতাল, একটা অর্গানাইজেশন, কোভিডের জন্য আমি নিতে পারলাম না। সুতরাং এটা নিয়ে এখানে আলাপ করলে দীর্ঘায়িত হবে, এটা আমি এটার এক্সপার্ট হয়ে গেছি মোটামুটি। এইটা আমাদের অনেক গভীরে যেতে হবে আর কি। জি সাবেক এমনি মেডিসিনের বিষয়ে কোনো সাবজেক্ট আছে আলোচনা করার? মেডিসিন আমাদের তো দেখতেছি আমাদের অনেক প্রবলেম হচ্ছে, অনেক ওষুধ পাওয়া যাচ্ছে না। তারপরে ইদানিং তো আপনারা দেখতেছেন অনেকে লেটুস খাইয়া অথবা বিভিন্ন ফল ফুলি খাইয়া অনেকের ডায়রিয়া রোগ হচ্ছে, ডায়রিয়া অবস্থা খারাপ হচ্ছে। সেই অনুযায়ী অনেকে আমাদের ইমোডিয়া মতো বিভিন্ন ওষুধ বাজারে খুবই চলতেছে এবং বিভিন্ন কারণে গরমের জন্য অনেকেই সিক হচ্ছে। এটা কি প্রেসক্রাইব মেডিসিন না? না, এটা প্রেসক্রিপশন দেয় না, এটা নন প্রেসক্রিপশন ড্রাগ, যে কেউ কিনতে পারে আর কি যদি হয়। কিন্তু তার সাথে তাদের অনেক ফ্লুইড খাওয়া উচিত এই গরমে, স্যালাইন জাতীয় জিনিস, যদি হাই ব্লাড প্রেশার না থাকে তাতে অনেকটা উপকার হয় আর কি। যেরকম পিডিয়ালাইট আছে, ওই ধরনের অনেক এখন বাজারে অনেক পাওয়া যায় আর কি। সাদেক ভাই সাজেশন আছে যে ডায়রিয়া হচ্ছে খুব বেশি। হ্যাঁ, না তার তো ডায়রিয়া তো অনেক কারণে হয়। তো ইমোডিয়াম যেটা বললো সেটা হচ্ছে যে যদি ইনফেকশাস ডায়রিয়া না হয় তাহলে যে কোনো ডায়রিয়াতে এটা হেল্প করে। তবে যদি ডায়রিয়া কোনো সালমোনেলা বা অন্য কোনো ইনফেকশন থেকে হয় সেটা দেখতে হবে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ডায়রিয়া ভালো হয়ে যায়। বেশি অসুস্থ ও যেটা বলেছে সাহাব, যে বেশি ডায়রিয়া ডিহাইড্রেশন হয়ে গেলে কিন্তু অরসেলাইন খাওয়া বা হাইড্রেট হওয়া, বিশেষ করে যারা এল্ডারলি বা শিশু যারা, তাদের 2 বার ডায়রিয়া হলে, একটা ছোট বাচ্চা কিন্তু তার অনেক ডায়রিয়া, আমরা মনে করি এতটুকু 1 কাপ হয়েছে, 1 কাপ ওর শরীরের তুলনায় এত বেশি, ও কলাপস করে যায়। তো এই জন্য বাচ্চাদের যদি ডায়রিয়া হয় মানুষের খুব কেয়ারফুল থাকা দরকার, হাসপাতালে নেওয়ার দরকার, অথবা মুখে অরসেলাইন বা পিডিয়ালাইট বাচ্চাদের খাওয়ানো দরকার। আমাদের পিডিয়ালাইটের দাম অনেক বেশি, কিন্তু এখনো আমেরিকাতে বাংলাদেশের দোকানে আমি দেখছি অরসেলাইনের বাংলাদেশের প্যাকেট পাওয়া যায় কম পয়সায়। তো ওটা একই জিনিস, ওটা খেতে পারে সবাই, অনেকে বাংলাদেশ থেকে নিয়ে আসে, আমিও প্রচুর নিয়ে আসি। কিন্তু এখানে ওরা এখানেও আছে, বিভিন্ন ভাবে এখন পাওয়া যাচ্ছে। এখানে একটা আছে, ওটা ভালো পয়সা। আমেরিকান একটা আছে বেশ, আমি কিনেছি বেশ 100টা প্যাকেট, কিন্তু বাংলাদেশ সেটা পাওয়া যায়, আমেরিকান পাওয়া যায়, কিন্তু এটা কিন্তু রাখা দরকার। ও যেটা বললো এটা বাসায় রাখা দরকার, কারণ বেশি ডায়রিয়া হলে যদি কেউ ওয়েট করে তাহলে ডিহাইড্রেশন হলে কিন্তু তার অন্য যদি প্রবলেম থাকে, কিডনি প্রবলেম। আবার যেরকম গ্যাটোরেট খেতে পারে অনেকের, যদি না প্রবলেম থাকে গ্যাটোরেটটা অনেক হেল্প করে, একটা ইলেকট্রোলাইট। গ্যাটোরেট ঠিক আছে, গ্যাটোরেট যখন সুয়েটিং হয় স্পোর্টসে বেশি থাকে না, কিন্তু পেডিয়ালাইটে ডায়রিয়ার জন্য এটা জানা দরকার মানুষের, যে ডায়রিয়ার এক্স্যাক্টলি যেগুলো বাইর হয় ডায়রিয়াতে, সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, এগুলো কিন্তু পিডিয়ালাইটে আছে, গ্যাটোরেটে কিন্তু পটাশিয়াম নাই। গ্যাটোরেটে শুধু যারা সোয়েটিং করে, ঘাম দিয়ে যখন আমি বেশি ঘামবো তখন গ্যাটোরেট ইজ খুব ভালো। এমনিও গ্যাটোরেট বেটার দেন পানি ডায়রিয়া হলেও, কিন্তু স্পেসিফিক্যালি ডায়রিয়ার জন্য পেডিয়ালাইট বা অরসেলাইন, এটা বেশি ডায়রিয়া হলে ওইটা না খেলে পরে
ডেফিসিয়েন্সি, পটাশিয়াম ডেফিসিয়েন্সি, ক্র্যাম্পিং হবে, হার্টের এরিথমিয়া হবে। সেই জন্য খেয়াল রাখা দরকার যে আমি কি ধরনের লিকুইড খাচ্ছি সেটা জানা দরকার। থ্যাংক ইউ সো মাচ। আমি একজন নাম করা লোক, তার হি ওয়াজ ইনফেক্টেড মোস্ট প্রবাবলি পেনিসে অদিশে। এখানে অনেক ট্রিটমেন্ট করার পরে তার ঠিকমতো অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ঠিক হয় নাই। সে ইটালিতে যে ট্রিটমেন্টটা তার মোটামুটি ভালো হয়েছে। তার অনেকগুলো দেখলাম একটা কমপ্লেন করছে, এবং দেখলাম যে একটা হসপিটালের নামে হসপিটাল যখন বিভিন্ন টেস্ট অথবা বিভিন্ন জিনিসের জন্য যায়, সে যখন বলে যে তাদের কল করার কথা যে টেস্টটা রেজাল্টটা পাইছে কিনা উইদিন এ পিরিয়ড, কিন্তু অনেক সময় দেখা গেছে 1-2 সপ্তাহ 3 সপ্তাহ পরে তারা কল করে না, আনলেস দে গেট অ্যানাদার ভিজিট। এবং ফাইনালি তারা বলছে কিছু হসপিটালে নাকি একটা কনসিয়ারি সার্ভিস আছে, ইউ হ্যাভ টু পে $15,000 পার ইয়ার, দেন ইউ গেট লাইক এ ট্রিটমেন্ট, লাইক এ ভিআইপি ট্রিটমেন্ট। এটা কি সত্য নাকি? এটা নিউ ইয়র্কে একটা হসপিটালের নামে বলা হয়েছে, নাম করা হসপিটাল। আমি তোমার বলি, এখন ফ্রি যত পেশেন্ট আছে তাদের মাই চার্ট নামে তারা যখন ইয়েতে যাবে, ওই অ্যাপস নিয়ে যাবে, তখন তাদের পুরো ওই হাসপাতালে যত প্রত্যেকটা ইয়ে তারা দেখতে পারবে। আমার পেশেন্ট আজকে কালকে আসছে, সে আমি দেখার আগে সে জানে তার ব্লাড টেস্টের। না, সেটা তো দেখা যাবে, জানি, আমিও দেখি আর কি। হ্যাঁ, কিন্তু ওই যে বলছে 10,000 টাকা দিতে হবে, ও বুঝে নাই, ইংরেজি বুঝে নাই। কিন্তু এটা কোনো আমেরিকাতে এটা আমি জীবনে শুনে নাই, যদি হয়ে থাকে ইটস নট রাইট। হতে পারে কেউ স্টুপিডের মতো বলতেই পারে, বিদেশে দেখে হয়তো ঠকাতে পারে, অনেক আছে তো অনেক পথ, কিন্তু এটা নিয়ম না। সেই লোকাল ইনফ্লুয়েন্সিয়াল একজন, তাকেই নাকি করা হয়েছে। যাই হোক, এটা ব্যাপারটা হচ্ছে যে ইন জেনারেল তো এটা এমন কনসিয়ারি সার্ভিসটা আমি আগে শুনি নেই যে একটা নিউ ইয়র্কে একটা বড় হসপিটালে ধরুন একটা সার্ভিস আছে, 15,000 পার ইয়ার দিলে হি গেট এভরিথিং। হতে পারে যেমন ধরো স্লোন ক্যাটারিং, হ্যাঁ, ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্সার, তাদের প্রেশার অনেক বেশি। তারা যদি বিদেশ থেকে একজন আসবে, তার ভিসা করা, তাকে হোটেলে থাকা, এসবের জন্য যদি কেউ সার্ভিস চায়, ইয়েস কনসার্ট সার্ভিস তার হতেই পারে, কিন্তু ইন জেনারেল যে এরকম থাকার কোনো কথা না আর কি। বাট এনিওয়ে, এটা যদি তুমি জানো আমাকে জানাইও টেক্সট করে। এটা আজকে সময় আর হবে না, আজকে সময় অলরেডি ওভার হয়ে গেছে। থ্যাংক ইউ শাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, এন্ড থ্যাংক ইউ জনাব শাহাবুদ্দিন, আপনাকে মিশিগান থেকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।